হতে চেয়েছিলেন স্পোর্টসম্যান, লেখক কিংবা সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত হতেও পারতেন, কিন্তু নাটকটাকেই তিনি বেছে নিয়েছেন। আর ভাবতে পারেন যে একসাথে এক সময় 12টি চরিত্রে তাকে দেখা গেছে এবং গত বছর কিন্তু তারই 9টা নাটক কিন্তু আলাদা করে উৎসব হিসেবে আমরা পেয়েছি। ভাবছেন তো যে আজকে আমার তারকা কে? বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। দেবশঙ্কর দা, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার জানি না ভূমিকাটা দেওয়াটা ঠিক হলো কিনা বুঝতে পারছি না, ভূমিকাটা যাই দিলাম বোধহয় খুব কম পড়ে গেল। আমার তো মনে হলো বেশি পড়ে গেল। তার কারণ হচ্ছে যে আমি বারেবারই যেটা বলি যে এই একাধিক চরিত্রে অভিনয় করবার সুযোগ ঘটা বা এই থিয়েটারের মধ্যে এসে পড়া, অভিনয়ের মধ্যে এসে পড়া, এটা ভীষণ ভাগ্যবান আমি এই কারণে। মানে যে কোনো নানান কার্যকারণ ছিল নানান দিকে যাওয়ার, তবু যে এখানে তোমার অভিনয় আসাটা কি কিছুটা তোমার পরিবারের সূত্র ধরে? যেমন বাবা ছিলেন, ছোট ভাই, খানিকটা পরিবারের সূত্র ধরে তো বলা যায়। কিন্তু এটাও সত্য কথা যে আমার বাবা যেহেতু অভিনয় করতেন এবং বাবা অভিনয়ের মানে আমাদের জীবিকা, আমাদের বেড়ে ওঠা, আমাদের রুটি রুজি মানে আমার বাবার সেটা কিন্তু অভিনয়ের ঘটনাতেই মধ্যে দিয়ে হয়েছে। আমার বাবা প্রফেশনাল অ্যাক্টর ছিলেন এবং যাত্রা প্রায় 35 বছর করেছেন বড় আর্টিস্ট হিসেবে, চাকরি ছেড়ে দিয়ে করেছেন। তো আমার বরং মনে হতো যে আমার বাবা যেহেতু অভিনয় করেন, সেই কারণে পাড়ায়, স্কুলে, আশেপাশে সর্বত্র শুনতে হতো না যে কি ওই লাইনে যাচ্ছ নাকি, সবাই তো ধরেই নিত যে ছেলেও অভিনেতা হবে আর কি। সেই কারণেই মনে হতো কোনোদিন অভিনয় করবো না, বরং আমার অন্য অনেক বাসনা ছিল। যে কথাটা হচ্ছিল যে ফুটবল খেলার, আমি মানে ক্রিকেটার হওয়ার, ফুটবলার হওয়ার। আর যেহেতু আমাদের সময় মোহনবাগান, ইস্ট বেঙ্গল এই সমস্ত নিয়ে খুব মাতামাতি ছিল, এখন অতটা নেই, কিন্তু তখন তো মারাত্মক ছিল। আমি তো ক্লাস 5-6-এ পড়তে মাঠে গেছি, ময়দানে গিয়ে, মোহনবাগান সাপোর্টার, তো মোহনবাগানে খেলা দেখতে গেছি দাদাদের কোলে চেপে আর কি প্র্যাকটিক্যালি। তো সেই কারণে আমার ইচ্ছে ছিল কিন্তু ফুটবলার হওয়ার। আর লেখালেখিও করতে, একটু রাইটার হওয়ার ইচ্ছা ছিল। এইগুলো সব হয়েছে কি মানে যখন দেখা গেল যে ফুটবলার হতে গিয়ে হাত টাত ভাঙলাম, পা ভাঙলাম, তারপরে নানান রকম মনের মধ্যে একটা পোকা থাকে। তো এই ক্লাস 11-12-এ পড়বার সময় মনে হলো যে ওই ফুটবল যাদের বুদ্ধি নেই তারা খেলে, হ্যাঁ, বুদ্ধিবৃত্তির যারা কারবার করে তারা লেখালেখি করে, তারা ভাবে, চিন্তা করে। এটা হচ্ছে ক্লাস 11-12-এ যখন এই কফি হাউস টফিউস হাত চানি দিচ্ছে, মানে বয়সের সাথে সাথে তখন মনে হলো যে আমাদের পত্রিকা করতে হবে, লিটল ম্যাগাজিন করতে হবে, বড় প্রতিষ্ঠানের বিরোধিতা করতে হবে। এই সমস্ত মাথায় ঢুকলো, যত দাড়িগো উঠছে তো তখন আমার তখন কবি হতে ইচ্ছে হলো। আর আমার মাস্টারমশাই ছিলেন, তিনি কবি, আর কৃত্তিবাসের ওই কবিদের আশেপাশে দেখেছি সব। তো ওই মুগ্ধতা আমাকে কবি হওয়ার দিকে ঠেলে দিল। শুধু ওই মুগ্ধতা না, পারিপার্শ্বিক অন্যান্য বান্ধবীরাও কোনোভাবে আকৃষ্ট করেছিল। সবচেয়ে বড় কথা যে সত্যি কথা বলতে কি, বুদ্ধিমান বান্ধবী পেতে গেলে দুটো কবিতা বলতে হবে, এটা তো বটেই, লিখতেও হবে। হ্যাঁ, তো আমি শুনেছি প্রেম থাকলে, যদি দুপক্ষে প্রেম থাকে এবং কবিতা যদি খুব খারাপও হয়, তাহলেও শুনেছি নাকি মহান কবিনুর রূপে সেই নারীর কাছে প্রতিষ্ঠিত হয়। তো সেটাও একটা বড় কারণ ছিল বটে তো আমাদের সময়। কিন্তু ওটার পরেও দেখা গেল যে ওইটাও ঠিক জমছে না, কোথায় একটা ফাঁকি হচ্ছে। আসলে আরো কিছু তাড়না ছিল। তারপরে কিন্তু আমি চেয়েছি, আমরা যখন কলেজে পড়ি তখন চেয়েছি দেশের ভালো করতে, মানে যা লেখালেখিতে প্রকাশ করবার চেষ্টা করছিলাম সেটা তো আমার মনে হলো যে কথাটা খুব সত্যি, যে আমার পাশের লোকের জন্য, আর একটু দূরের লোকের জন্য, সমগ্র দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কিছু করবো না, দুম করে একদিন মরে যাব, এই রকম সব ভাবনা পেয়ে বসতো। তো তখন আমার মনে হয়েছিল যে ওই রাজনীতি হচ্ছে তার প্রকৃষ্ট জায়গা, যেখানে নাকি ওটা করা সাধারণ মানুষের কাছে মানুষের জন্য কাজ করা সৎভাবে। মন তো তখন অত বিকৃত হয়ে যায়নি, মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো মনও নষ্ট হতে থাকে, কিন্তু তখন সৎভাবেই কিন্তু চেয়েছি কিছু একটা করতে হবে। সেই কারণে ছাত্র রাজনীতিতে ঝাঁপানো এবং খুব সংবেদনশীল হয়ে কাজ করা আর কি। পরে দেখলাম সেই রাজনীতিটাও একটা বড় কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার নিজের কিন্তু মনে হলো যে আমি কি ওই বড় ঘটনাটার জন্য প্রস্তুত? আমার ভয় করতে লাগলো, নানান মিসফিট লাগলো নিজেকে। এই সমস্ত কারণে ওটার থেকেও বেরিয়ে এসে তারপরে কিন্তু এই অভিনয়ের ঘটনাটার মধ্যে এসে পড়া। এবং আলটিমেটলি যেটাকে তুমি চাওনি সেটাকেই ধরলে। বোধহয় ওই বলে একটা আমাদের বিখ্যাত নাটক আছে শার্লি ভ্যালেন্টাইন বলে, যেটা আমার বাংলায় শানু রায়চৌধুরী বলে নান্দিকার করেছিল। সেখানে একটা ভালো সুন্দর কথা ছিল, আমি ওটাকে ধ্রুব সত্য বলে মনে করি। আমি অনেক জায়গায় বলি, সেটা হচ্ছে আমরা বলি না, আমরা স্বপ্ন এইটা, আমার স্বপ্ন একটা আমি হ্যামলেট সাজবো একদিন, কি আমি ম্যাকবেথ সাজবো, কিন্তু ওটা সাজা হয় না। তার আগে দেখি অন্য কিছু করে আমার স্বপ্নটা পূরণ হয়। কিন্তু ওটা যখন করি তখন দেখি যে আমি স্বপ্ন পূরণ হওয়ার যে আনন্দ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। আমি হ্যামলেটই হলাম, লোকে অনেক হাততালি দিল, লোকে অনেক বাহবা দিল,
কিন্তু আমি ভেবেছিলাম হ্যামলেট সে যে ম্যাকবেথ সে যে নাটক করে যে আনন্দ হবে, স্বপ্ন পূরণের আনন্দ, সেটা হয় না। তো ওই নাটকে ছিল একটা সংলাপ যে ড্রিমস আর নেভার ফাউন্ড ইন প্লেসেস ইউ ওয়ান্ট দেম টু বি। স্বপ্ন যেখানে আছে বলে আমরা মনে করি, স্বপ্ন ঠিক সেখানে থাকে না, তার থেকে একটু দূরে একটু থাকে, দূরে একটু থাকে। পাশে থাকে। তো আমার মনে হয় স্বপ্নের তালাশে গিয়ে তো পাশের ওই স্বপ্নটাকে একটু চেখে দেখা, একটু গিলে খাওয়া, এইটাই ঘটে বারে বারে। তো ওই অভিনয়ের কথাটা ওই রকম ভাবে নান্দিকারে মানে আসলে হঠাৎই আর আমাদের কলেজ থেকে বেরোবার পরে, ওই যে বললাম আমি কলেজে খুব সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, শরীর খারাপ হয়েছিল, মৃত্যু ভয় হয়েছিল, মানে এইসব পরিস্থিতি তৈরি হয়েছিল। হুম, হুম। তো আমার মনে হচ্ছিল যে এত শত করেও কোথাও যেন একটা ফাঁকি থাকছে। এই 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 সময় আমার টাইফয়েড হয়, আমার শরীর খারাপ হয়। তো আমি বাড়িতে 1-1.5-2 মাস বন্দি থাকতে হয়। তখন ওই নানা নিজের ভেতরে সালতামামি চলে তো, যে কথাগুলো চলে। আমি বেরিয়ে ভাবছিলাম কি করবো, আমার বন্ধুরা সব চাকরিতে ঢুকছে, আমিও ওই লাইনে ঢুকে পড়বো বলে ঠিক করলাম। হঠাৎ একদিন দেখলাম ওই একটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা, নান্দিকার, এরা সকলে মিলে একটা ওয়ার্কশপ করছে আর কি। সেখানে ছেলেপিলেদের ডেকেছে। আমি কিন্তু তার আগে নাটক করবো ভাবিনি, এবং আমার কোনো ট্রেনিংও ছিল না। এমনি বাড়িতে কখনো বাবার কাছ হ্যাঁ, থেকে সেসব বা তো করেছি, ভাইদের কাছ পাড়ায়, থেকে কলেজে, শিখেছো? এগুলো তো করেছি, হুম, বাবার হুম। কাছেই করেছি হুম, হুম, সেগুলো, কিন্তু সেগুলো প্রথাগত ট্রেনিং না। আমি ভাবলাম যে ওই ট্রেনিংটা করে দেখলে হয়, যদি আমাকে নেয়। হুম। গিয়ে দেখলাম যে প্রচুর ছেলে টেলে এসছে। আমি দেখলাম না, আমি পরীক্ষা দেবো কেন, আমরা জিনিস শিখতে এসেছি, তাতেই যদি পরীক্ষা দিতে হয়। আমি যখন ফিরে যাচ্ছি তখন খুব আমার সৌভাগ্য যে তখন যিনি নান্দিকারের সেক্রেটারি, তিনি আমাকে ডাকলেন। হুম, হুম। এমনি অচেনা, ফিরে যাচ্ছেন কেন ভাই, এখানে ফর্ম আছে, এই অমুক তমুক, এমন ভাবে ডাকলেন আমাকে, তখন ওটা ফিল আপ করতে হলো। তারপর আমি পরীক্ষা দিলাম। পরীক্ষাটা খুব ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল, মানে বারে বারে মনে হচ্ছিল যে আমি বোধহয় ওদের পরীক্ষা নিচ্ছি, কারণ আমি এত রেগেছিলাম। আমি ফেল করবো জানি তো, আমি জানি ফেল করবোই, যে ফেল করবো যখন জানি, তখন তো আর রাগ দেখাতে ভয় থাকে না, হুম। আমার ফেল কে করাবে আর। তো ফাইনালি দেখলাম আমি চান্স পেয়েছি, 25 জনকে নিয়েছিল ওরা, এবং সেই যে ঢোকা, তারপর থেকে কিন্তু এই 24-25 বছর ধরে টানা নান্দিকরের সঙ্গে তো যুক্ত রয়েছি, তাছাড়া আরো অনেকগুলো এই অভিনয়ের এই জায়গাটায় নান্দিকারে যখন প্রথম তুমি গেলে, ক- সব সব সময় তোমাকে কিন্তু মেইন রোলে আমরা পাইনি, অনেক না। ছোটখাটো রোলেও হুম, তুমি হুম, করেছো। হুম, এবং সব থেকে বড় কথা যে শুধু অভিনয় করা না, না, পাশাপাশি অনেক কাজ না, তুমি সেটা শিখেছো। সেটা আমি, এটা কি একটা নাট্য হ্যাঁ হ্যাঁ, মানে এটা যে কোনো কর্মীর জানা প্রয়োজন মনে হয়? আমার তো মনে হয় একজন, আমরা একটা নাটককে বলে তিলোত্তমা শিল্প হুম, বা কালেক্টিভ আর্ট। হুম, তো পৃথিবীর যা কিছু অভিজ্ঞতা, যা কিছু উপকরণ, তাই কিন্তু থিয়েটারে ব্যবহার করা যায়। এখনকার পদ্ধতি অনেক গুলিয়ে গেছে, এখন নানান রকম হয় তো, এখনকার আমি জানি না, মানে নানান ইয়েতে, কিন্তু নান্দিকারে ওটা ছিল। এবং থিয়েটারের অর্গানাইজেশনগুলোতে ওইভাবে কাজ না করলে পারাও যায় না, সত্যি কথা বলতে গেলে। নান্দিকারে পরিবারের ধরো রুদ্রপ্রসাদের সাথে সাথীলেখা, সোহিনী, হুম, বা একটা সময় গৌতম হালদারও ছিল, মানে গৌতম হালদারের হুম, খুব বিশেষ বন্ধু হ্যাঁ হ্যাঁ, তুমি এখনো যেটুকু, বলবো। হ্যাঁ। তো এই এই সময় থেকে এই চারজনের সাথে কাজ করা, তো সেখানে কোথাও নিজেকে একটা কম্পিটিশনের জায়গায় কখনো রাখতে হয়েছে আমার নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে? আমি আমি একটা কথা বলি, আমার এইটা ঘটেনি, আমি সত্যি কথা বিনয় নয়, আমি এই কারণেই বলছি, ওই যে কথাটা হলো না, আমি আমি ফুটবল নাটকে, ফুটবল বলে একটা নাটকে গৌতম আমার বন্ধু, ও প্রধান চরিত্র করতো, আর আমি করতাম ক্রাউডে একটা পার্ট। 25 জনের মধ্যে হাত পা নাড়তাম, লাপাতাম, চিৎকার করতাম, কিছু কিছু ডায়লগ আছে। পরবর্তীকালে আমি আর একটা চরিত্র করলাম, যেটা তার থেকে আরেকটু বড়, গৌতম কিন্তু ওই ক্যারেক্টারটাই করছে। আর আমার কি ফিরে গিয়ে রোজ রাত্রিরে মনে হতো না যে আমি হরি চরিত্রটা করতে পারি, আমি কেন চান্স পেলাম না, মনে হতো। হুম। যে আমি একথাও ভাবতাম, একসঙ্গে একই রকম ক্ষমতাবান হলেও কতজন একটা চরিত্র করবে, একজনকেই তো করতে হবে, আর এই ডিসিপ্লিনটা মানতে মানতেই বেড়ে ওঠা। নাটকটাকে পেশা পেশা হিসেবে নেওয়াটা অনেকে একটা সময় ভাবতে পারতো না, কিন্তু আমার মনে হয় পথপ্রদর্শক হিসেবে বোধহয় নান্দিকার বলো বা হুম। তুমি বলো, সেটা কিন্তু দেখিয়েছে অনেক তরুণ প্রজন্ম এখন নাটকে আসতে চাইছে, হ্যাঁ, মানে শুধু সেটা। মানে সেটা কতটা চ্যালেঞ্জের জায়গা বলে মনে করো? আমার মনে হয় যে নাটকের প্রফেশনাল ঘটনাটা একেবারেই সোনার পাথর বাটি এখনো। মানে আমাদের মতো যারা কেউ কেউ আছেন, তারা ভীষণ টালমাটাল, মানে ওই বড় বিরাট একটা সমুদ্র মাঝখানে একটা ছোট পানার দ্বীপের মতো একটা থাকে না, খুব সুন্দর দেখাচ্ছে বাইরে থেকে, জোরে একটা ঢেউ ফেউ উঠলে কিন্তু, উড়ে যাবে, ঝড়টার উঠলে ডুবে যাবে, দেখতেও পাবে না ভেসে কেউ। যাবে একদম। প্রায় সেই রকম। কিন্তু আমি তবু বলবো যে আমাদের বেঁচে থাকাটাই তো তাই, মানে আমাদের এক্সিস্টেন্সই তো তাই। হুম, এই যে আমরা কথা বলছি, এক্ষুনি একটা ভূমিকম্পে সব নস্যাৎ হয়ে যাচ্ছে না, তো সৌভাগ্য আমার। একদম। তো সেইভাবে যদি দেখি, তাহলে আমি বলবো যে এছাড়া আর উপায়ই বাকি, মানে কিন্তু থিয়েটারের এই প্রফেশনাল হওয়াটা নান্দিকারে একভাবে ওই নানান সোর্স থেকে শুধুমাত্র অভিনয়ের কাজ করে, মানে নাটকের কাজ করে, সেই টাকা জোগাড় যন্ত্র করে
একটা ফান্ড তৈরি করে সেখান থেকে মাসে মাসে মাইনে তৈরি করার একটা ব্যবস্থা হয়েছিল। হুম। আমরাই সকলে মিলে করেছিলাম, রুদ্রবাবু ছিলেন, হুম। উনি খুব ভাবতে পারেন, অনেক জিনিস তৈরি করতে পারেন, ওনার মতো শিক্ষক পাওয়া আমাদের সৌভাগ্যেরও বটে। হুম। তো এইরকম করে আমরা খানিকটা নিজেদের চালিয়ে নিতে পারছিলাম। হুম। আর একটা কথা আমরা বলি যে সেটা হচ্ছে যে বেঁচে থাকা বা ওই আমার মনে হয় আমরা পেটের জন্য করছি, এখন দেখতে হবে পেট কত বড় কার। হ্যাঁ, না, বহু ক্ষেত্রে দেখা যায় যে নাটকটাকে প্রফেশন হিসেবে নিতে চায় না, কারণ সেখানে আম, অর্থের যোগানটা খুব কম। তাই তাই বলছি। হ্যাঁ, মানে তো সেই এখন কিন্তু আসছে অনেকেই এই নানান জায়গা প্রফেশনে থেকে, এবং হ্যাঁ, আসছে, কিন্তু শুধুমাত্র যদি বলা যায় যে প্রফেশনাল নাটকে সেরকম কিন্তু খুব মানে বেশি নেই। নাটককে ভালোবেসে কি আসছে এরকম মানুষ আছে? আসছেন তো বটেই, না হলে এটা এখনো চলতে পারতো না। অনেক মানুষই আসছেন, অনেকে অনেক রকম ভাবে কাজ করছেন, কিন্তু এটা সত্য কথা যে হয়তো শুধুমাত্র নাটকের রোজগার থেকে তার সবটা হচ্ছে না, আরো কিছু করতে হচ্ছে। সেটা হতে পারে অভিনয় সংক্রান্ত। আমি নিজেই যেমন নাটকের অভিনয় করি, তার সঙ্গে অন্যান্য অভিনয়ও করি, কিন্তু হ্যাঁ, এটা কি আরেকটা স্পেস দিচ্ছে অভিনেতা, নাটকের অভিনেতা অভিনেত্রী, ধরো তোমরা যে অন্য সংস্থার সাথে অন্য গ্রুপের গিয়েও তোমরা নাটক করছো, যেমন তুমি উইঙ্কল টুইঙ্কল করা থেকে আমি মনের তো আরো মানুষ, অনেকগুলি মাধবী, দলে অন্যান্য অনেক নাট্য সংস্থার সাথে তুমি যখন কাজ করছো, সেটা কি নাটকের পথটাকে আরো প্রশস্ত করে, নাকি কোথাও এটা নিয়ে দুটো মত আছে। গুরুজনেরা বলেন যে এটা তুমি ভাই গুলিয়ে দিচ্ছ আমাকে, বলে এই যে তুমি এক দলে ঘুরছো আর এক দলে করছো, তোমার মতো প্রতিভাবান হ্যাঁ, মানে মানে দেবশঙ্কর হালদার মানেই নান্দিকার। হ্যাঁ, এইটা থেকে সরে গিয়ে দেবশঙ্কর হালদার আচ্ছা অমুক জায়গাতেও তো সে করছে। এখন তো অনেকে জানে না, মানে যারা পরে ধর ওই উইঙ্কেল টুইঙ্কেল দেখেছে বা রুদ্র সঙ্গীত দেখেছে, তাদের অনেকে জানেই না আমি আবার নান্দিকারে করি, এরকমও আছে। হ্যাঁ, তারা হয়তো পরে থিয়েটার দেখতে শুরু করেছে, মানে এরকম প্রশ্নও আসে। কিন্তু একটা কথা সত্যি, একটা আগে যে অবস্থানটা ছিল একটা সংগঠন, তার মানে এই লোকগুলো ব্যাস ওইটুকুই, তার বাইরে সত্যি আমি অনেকগুলো জায়গায় গিয়ে কাজ করেছি। আমার ব্যক্তিগতভাবে আমি বলি যে আমার এতে খুব উপকার হয়েছে। আমরা যেটা শুরু করেছিলাম যে একসাথে 12টা চরিত্র তুমি যখন করো, মানে একসাথে আমরা কলকাতা শহরের বুকে 12টা নাটকের মুখ্য চরিত্রে আমরা দেবশঙ্কর হালদারকে দেখছি। এটা কি করে একজন অভিনেতা করতে পারেন, একজন মানে এটা অবশ্যই তার পেছনে একটা কোনো রহস্য আছে। সেই রহস্যটা কি? আমরা একটা ছোট বিরতির পর আমার আজকের তারকাকে নিয়ে ফিরবো, আমাদের সঙ্গে থাকুন।